হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান খুবই একটি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত এবং এই গুরুত্বপূর্ণ একটি ভূরাজনৈতিক অবস্থান থাকার কারণে বাংলাদেশের ওপর বিভিন্ন পরাশক্তি দেশগুলোর বিভিন্ন সময়ে চোখ পড়েছে এবং বিভিন্ন লোভ লালসা নিয়ে তারা বাংলাদেশের দিকে চোখ দিয়েছে। সাম্প্রতিক সময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বাংলাদেশকে নিয়ে বেশ ছিনিমিনি খেলছে। দুই দেশ চাচ্ছে তাদের নিজস্ব তাদের দেশের যে স্বার্থ রয়েছে সেই স্বার্থকে হাসিল করার জন্য, আর এই স্বার্থ হাসিলের জন্য তারা বাংলাদেশকে ব্যবহার করতে চায়। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষাপটে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক ধরনের বাকযুদ্ধ ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে গত 22 জানুয়ারি 2026 তারিখে ঢাকায় চীনা দূতাবাস থেকে একটি কড়া বিবৃতি দেয়া হয়েছে। আসুন তাহলে আমরা জেনে নেই যে সেদিন কি হয়েছিল আর কি ঘটনার প্রেক্ষাপটে চীনের দূতাবাস এরকম একটি কঠোর বার্তা দিয়েছে। মূলত এই ঘটনাটি শুরু হয় মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের পর থেকে। ঢাকার দায়িত্ব নেয়ার পরপরই মার্কিন রাষ্ট্রদূত যখন সাংবাদিকদের সাথে কথা বলেন, প্রথমবার মতবিনিময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু পলিসি তুলে ধরেন। মার্কিন এই রাষ্ট্রদূত এসেই সাংবাদিকদের বলেন যে তিনি দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন। অর্থাৎ তার দেশ চীনের যে ক্রমবর্ধমান প্রভাব, সেই প্রভাব নিয়ে দক্ষিণ এশিয়ার প্রতি তার দেশ বেশ উদ্বিগ্ন রয়েছে। মূলত এই ঘটনার সূত্রপাত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের থেকে। ঢাকায় দায়িত্ব নেওয়ার পরপরই তিনি সাংবাদিকদের সাথে তার প্রথম মতবিনিময়ের ক্ষেত্রে মার্কিন এই রাষ্ট্রদূত বলেন যে দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই চিন্তিত। তিনি আরও বলেন যে বাংলাদেশের পরবর্তী সরকার বা নির্বাচিত সরকারের সাথে আলোচনার সময় তিনি চীনের সাথে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে যুক্ত হওয়া বা নির্দিষ্ট কিছু চুক্তি করা তিনি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন এবং তিনি এই চীনের সাথে যুক্ত হওয়া বিভিন্ন চুক্তিগুলোকে তিনি স্পষ্টভাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে তুলে ধরবেন। তিনি আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সামরিক আধুনিকায়নের ক্ষেত্রে সহযোগিতা করতে চায়। অর্থাৎ সোজা বাংলা কথায় যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে তার অস্ত্রশস্ত্র যুদ্ধ বিমান এগুলো বিক্রি করতে চায়। আর তারা ভাবে যে বাংলাদেশ তার বিকল্প এখনও খুঁজে পায়নি। যদি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে এসে অস্ত্র বিক্রি করতে পারে, তাহলে বাংলাদেশ তার অস্ত্র ক্রয়ের ক্ষেত্রে চীনের বিকল্প হিসাবে কোনো একটি দেশকে পাবে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশে যেই সেক্টরে ঢুকতে চাচ্ছে সেটার একটা বার্তা কিন্তু রাষ্ট্রদূত সাহেব আমাদেরকে শুনে গেছেন। মূলত তিনি যে তার বক্তব্য থেকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা কয়েকটি বিষয় পাবো। তার মধ্যে এক নম্বরে আছে যে চীন যে বাংলাদেশের উপর অনেক দিন ধরে একটা প্রভাব বিস্তার করে রাখছে বাণিজ্যিক দিক থেকে, এই বাণিজ্যিক দিক থেকে চীনের এই প্রভাবটাকে কাটাতে হবে। এটি হলো এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের অর্থনীতি যেহেতু উন্নত হচ্ছে সেহেতু বাংলাদেশের কাছে তারা অস্ত্র বিক্রি করতে চায়। তিন নম্বর হলো মার্কিন যুক্তরাষ্ট্র এটাও চায় যে চীনের সাথে বিভিন্ন সময়ে যে নির্দিষ্ট চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তিগুলো থেকে বাংলাদেশ যেন বের হয়ে আসে। মূলত এটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায়। বন্ধুরা, আমি আরেকটু অ্যাড করি আপনাদের এই টপিকের সাথে, যে আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাহেব তিনি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাছে কিন্তু অস্ত্র বিক্রি করতে চেয়েছিল। সেই অস্ত্র বিক্রি করার ক্ষেত্রে তারা কিছু শর্তও দিয়েছিল যে তাদেরকে বাংলাদেশের বর্তমান যত অস্ত্রশস্ত্র আছে সেগুলোর একটা লিস্ট মার্কিন যুক্তরাষ্ট্রকে দিতে হবে। এই শর্তে তারা বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করবে। তো আমরা কিন্তু এখন মোমেন সাহেবের কথাটা প্রথম দিকে অনেকটা আমরা হাস্যকর বা উপহাস বলে উড়িয়ে দিলেও মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের মাধ্যমে কিন্তু আমরা এটা বুঝতেছি যে আওয়ামী লীগ সরকার আমলে যে আব্দুল মোমেন সাহেব যে কথাগুলো তুলে ধরছিলেন সেগুলো মূলত সত্য কথাই। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় যে শেখ হাসিনার সরকারের পতনটা কিন্তু হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একচ্ছত্র
সহযোগিতার মাধ্যমে। বিশেষ করে $29 বিলিয়ন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যয় করেছে শুধুমাত্র হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। তো এই উৎখাতের পিছনে কিন্তু কিছু বিষয় ছিল, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের কাছে অস্ত্র বিক্রি করতে চেয়েছে, আমরা তখন শেখ হাসিনা সরকার তখন অস্ত্র কিনেন নাই। দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র কখনো চায়নি যে চীন বাংলাদেশের বিভিন্ন বন্দর ব্যবহার করুক বা বাংলাদেশে তার অবস্থানকে আরও দৃঢ় করুক। সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্র মূলত চেয়েছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দর বা আপনার সেন্ট মার্টিন দ্বীপ যে কোনো একটা জায়গা তারা নেওয়ার জন্য। তো ইতিমধ্যে আপনারা এটা ভালো মতোই বুঝতে পেরেছেন যে বর্তমানে আমাদের ইউনূস সরকার উনি কিন্তু এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উনি সেন্ট মার্টিন দ্বীপটাকে কিন্তু ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দিয়েছেন, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রথম যে টার্গেট সেই প্রথম টার্গেট কিন্তু তারা অর্জন করতে পারছে। চীন কিন্তু একটা বিষয় যে আন্তর্জাতিক ক্ষেত্রে চীনের কিন্তু একটা স্টিয়ারিং অফ পালস অর্থাৎ মুক্তার মালা একটা নীতি আছে চীনের, যেই নীতির মাধ্যমে চীন সারা পৃথিবীতে তাদের আধিপত্য বিস্তার করার জন্য একটা মালা তৈরি করেছিল, যে মালাটা মূলত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মতোই, কিন্তু বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মূলত কেন্দ্রিক, আপনার রাস্তা অর্থাৎ স্থলভাগ কেন্দ্রিক, কিন্তু স্টিয়ারিং অফ পালস মুক্তার মালা নীতি মূলত সমুদ্র কেন্দ্রিক। সমুদ্রের বিভিন্ন বন্দর দখল করা এবং সমুদ্রের বিভিন্ন বন্দরের উপর আধিপত্য বিস্তারের মাধ্যমে সারা দুনিয়ায় তার আধিপত্য বিস্তার করা নীতি প্রণয়ন করছে হলো চীন। এর বিকল্প হিসাবে, এর অল্টারনেটিভ উল্টা হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র একটা করছে, তো তাদেরটার নাম হলো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি। তো ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে তারা আবার করছে কি, যে তাদের প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলগুলো আছে, দক্ষিণ চীন সাগর যে অঞ্চল আছে, এই অঞ্চলগুলোর মধ্যে বিভিন্ন দ্বীপ, বিভিন্ন রাষ্ট্র যেমন ফিলিপাইন, তাইওয়ান, এরকম অঞ্চলগুলির উপর তারা তাদের প্রভাব বিস্তার করছে, বিভিন্ন জায়গায় তাদের নৌবাহিনীকে মোতায়েন রাখছে। তো এইভাবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সারা বিশ্বে তার ক্ষমতাকে দাপিয়ে বেড়ানোর চেষ্টা করছে। তো আমরা শেখ হাসিনার আমলে কিন্তু একটা কথাবার্তা শুনতাম যে এরকম, যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে বাংলাদেশকে জয়েন করতে বলছে। তো ওই সময় চীন কিন্তু একটা কড়া বার্তা দিয়ে বলছিল, যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে হাসিনা সরকার যায় তাহলে কিন্তু তারা বাংলাদেশের সাথে সম্পর্ক ছিন্ন করবে। তো এই কারণে কিন্তু হাসিনা সরকার মূলত একটা ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছিল, যে ট্র্যাপ থেকে তারা আসলে বের হতে পারে নাই। চায়না এবং আমেরিকা এই দুই দেশের মধ্যে সিনিমিনি খেলার মধ্যে পড়ে গিয়েছিল আওয়ামী লীগ সরকার। তো তারা অবশেষে এখান থেকে বের হতে পারে নাই, ব্যালেন্স করতে পারে নাই, আসলে ব্যালেন্স করা তো সম্ভবও ছিল না, যেহেতু চীনের ক্রমবর্ধমান অবস্থানটা বাংলাদেশে অলরেডি হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে চীনা ঋণ কিন্তু বাংলাদেশে 6 থেকে 7 বিলিয়ন ডলার, অর্থাৎ বাংলাদেশে যে যত বৈদেশিক ঋণ আছে তার 6 থেকে 7% বৈদেশিক ঋণ আসে চীন থেকে। তো এতগুলো বৈদেশিক ঋণ যেখান থেকে এসেছে সেখান থেকে কিন্তু খুব সহজে মুখ বাংলাদেশ চাইলে উঠে নিতে পারে না। শেখ হাসিনা সরকার যতগুলো প্রকল্প করেছে, তো সেই প্রকল্পগুলোর কিন্তু ম্যাক্সিমাম ছিল ঋণের, আর এই বৃহৎ ঋণের টাকা কিন্তু আসছে চীন থেকে। তো সেই কারণে মূলত চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা বেশ ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। আর এই কারণেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কখনো চায় নাই যে চীনের সাথে বাংলাদেশ আরও বেশি ঘনিষ্ঠ হয়ে যাক, কাজেই বাংলাদেশের ওই চীনাপন্থী সরকারকে তখন সরাই দিতে হয়েছিল, যে কারণে মূলত শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আর কোঠা আন্দোলন যেটা বলেন সেটা ছিল ফাও। তো যাই হোক বন্ধুরা, এগুলো কথা প্রসঙ্গে বলে ফেললাম। এখন কথা হলো যে মার্কিন রাষ্ট্রদূতের এইরকম একেবারে খোলাখুলিভাবে আলোচনার কিন্তু কড়া জবাব চীন আবার দিয়ে দিয়েছে। চীন একেবারে কড়া প্রতিক্রিয়া দেখাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথার বিপরীতে। তো চীনা দূতাবাস কিন্তু এটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে এইগুলো হলো দায়িত্ব জ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। চীনের পক্ষ থেকে মূলত যে পয়েন্টগুলো তুলে ধরা হয়েছে সেগুলো হলো হস্তক্ষেপ না করার বার্তা। চীন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে চীন ও বাংলাদেশ মূলত সহযোগিতার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক জড়ায় আছে। এখানে দুই দেশের জনগণ নিজস্ব সহযোগিতার মাধ্যমে এখনও তাদের সম্পর্ককে টিকিয়ে রাখছে। এখানে তৃতীয় কোনো দেশের কোনো হস্তক্ষেপ বা আঙুল তোলার কোনো সুযোগ নাই, এরকম কথাবার্তা কিন্তু চীনা দূতাবাস স্পষ্ট করে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হলো যেটা গোপন উদ্দেশ্য, চীন দাবি করেন
যে মার্কিন রাষ্ট্রদূতের এই ধরনের বক্তব্য মূলত সত্য মিথ্যাকে একত্রে গোলায় ফেলে একটা মিথ্যা উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বানোয়াটভাবে উপস্থাপন করছেন মার্কিন যুক্তরাষ্ট্র। একই সাথে চীন বিশ্বাস করে যে বাংলাদেশ ও চীনের সাথে যে 50 বছরের সম্পর্ক, এই সম্পর্কটা অত্যন্ত স্থিতিশীল। তারা চীনা রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূতকে এইটা বলে পরামর্শ দিছে যে ভাই, তুমি আগে তোমার নিজের ব্যবসা গুছাও, এত সমালোচনা না করে বাংলাদেশ যেভাবে স্থিতিশীল থাকে, যেভাবে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক উন্নতি হয় সেইভাবে কাজ করো, সেই কাজে মনোযোগ দাও। এই দেশের কাছে তোমার অস্ত্র বিক্রি, এই দেশের আমার সাথে যে সম্পর্ক আছে অর্থাৎ চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক আছে সেই সম্পর্ক তুমি নষ্ট করতে এসো না, এই বলে সে পরামর্শ দিয়েছে মার্কিন রাষ্ট্রদূতকে। তো মূলত বাংলাদেশে যে বর্তমান কন্ডিশন, ভূ রাজনৈতিক অবস্থান, সেই ভূ রাজনৈতিক অবস্থান থেকে কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আপনারা জানেন যে অলরেডি চীন কিন্তু পাকিস্তান গোদাগর, জিবুতি, তারপর হলো আপনার শ্রীলঙ্কার হাম্বানটোটা, এই অঞ্চলগুলো কিন্তু ইতিমধ্যে চীন তার স্টিয়ারিং অফ পালসে অর্থাৎ মুক্তার মালায় একটা মুক্তা হিসাবে এগুলো কিন্তু তার মালায় গাঁথছে। এখন তার দরকার হলো ভারত মহাসাগর বঙ্গোপসাগরে এই অঞ্চলে কোনো একটা জায়গা দখল করা বা জায়গার আধিপত্য বিস্তার করা। তো সেক্ষেত্রে সবচেয়ে মুখ্যম জায়গা হলো দুইটা, এক হলো সেন্ট মার্টিন, আরেকটা হলো আন্দামান নিকোবর অঞ্চল। তো আন্দামান নিকোবর অঞ্চল তো ভারতের দখলে, ভারত এটা দিবেই না। এখন গরিব দেশ গরিবই আছে কে? বাংলাদেশ। তো বাংলাদেশ আবার টাকার কাছে বিক্রি হয়ে যায়, ডলার শিখাইলে এই দেশের জনগণ, সেনাবাহিনী, সরকার সবই বিক্রি হয়ে যায়। কাজেই তো এই বাংলাদেশের উপরে নজর পড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের, একই সাথে চীনের। চীন চায় সেন্ট মার্টিন দ্বীপ তাদের অধীনে থাকুক, মার্কিন যুক্তরাষ্ট্র চায় সেন্ট মার্টিন দ্বীপ তার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে আসুক। তো ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সফল, তারা সেন্ট মার্টিন দ্বীপ নিয়েছে, তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে এটা যুক্ত হয়েছে। ওইদিকে তারা সিঙ্গাপুরে তাদের ঘাঁটি আছে, মালয়েশিয়া জাভা প্রণালী, ইন্দোনেশিয়া জাভা প্রণালী হয়ে মূলত তারা এই দক্ষিণ এশে ভূমধ্যসাগর অথবা আমাদের বঙ্গোপসাগর যেটা আছে, ভূমধ্যসাগর না, বঙ্গোপসাগরে তারা প্রবেশ করতে পারবে। অর্থাৎ দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে প্রশান্ত মহাসাগর হয়ে দক্ষিণ চীন সাগর হয়ে ভারত মহাসাগর প্রবেশ করার জন্য তাদের একটা অবস্থা নিশ্চিত হয়ে গেল। মূলত এই নিশ্চিত হওয়ার মাধ্যমেই তারা কাজগুলো গুছাচ্ছে। ইতিমধ্যে তাদের 3টা পয়েন্টের একটা পয়েন্ট তারা হয়ে গেছে, তারা সফল। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বা চট্টগ্রাম অঞ্চলটাকে ক্যাপচার করে ফেলছে, অর্থাৎ বাংলাদেশকে ক্যাপচার করে ফেলছে। এখন আমি একটু ভবিষ্যৎবাণী করে যাই যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাচ্ছে তারা বাংলাদেশের যে নির্বাচিত সরকার আসবে তাদের সাথে মূলত সম্পর্ক রাখতে। ইতিমধ্যে তারা কিন্তু একটা কথা বলছে যে আমরা জামাতে ইসলামকে আমাদের বন্ধু হিসাবে দেখতে চাই, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র জামাত ইসলামকে তাদের বন্ধু হিসাবে এখন চাচ্ছে। অর্থাৎ আপনি নিশ্চিত থাকেন যে পরবর্তী যে সরকার গঠন হবে সেটা জামাত ইসলামের সরকার গঠন করার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তো সেটা আসলে কি হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ হিউজ পরিমাণ অস্ত্রশস্ত্র কিনবে। এবং এই অস্ত্রশস্ত্র কেনার কারণেও মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে জামাত ইসলাম বর্তমান বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করুক। এবং এইটার মধ্যে আরেকটা ভবিষ্যৎবাণী করি যে এই অস্ত্রশস্ত্র কেনার ক্ষেত্রে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা পলিসি আছে, সেটা হলো ভারতের পূর্ব অঞ্চলগুলোকে একটু তারা অশান্ত করে রাখবে। যে বাংলাদেশে নির্বাচন হওয়ার পরপরই দেখবেন যে ভারতের পূর্ব অঞ্চলগুলি একটু একটু অস্থিতিশীল হয়ে গেছে, যে কারণে তারা বলবে যে ভারতকে তোমরা যদি এখন চাও নিজের দেশ রক্ষার জন্য তোমরা আমার থেকে অস্ত্র কিনো। একই সাথে তারা বাংলাদেশকেও বলবে দেখো ভারত কিন্তু তোমার বাংলাদেশ দখল করে ফেলতে পারে, তুমি আমার কাছ থেকে এবার দ্রুত সময়ের মধ্যে অস্ত্র কিনো। মূলত বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করার জন্যই যুক্তরাষ্ট্র এই বেহায়ামি পানা শুরু করছে। আর আমাদের একটা সমস্যা আছে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে যখন আমাদের পক্ষে আসে তখন আমাদের বন্ধু বলি, আমার যখন উনি অন্য ক্ষেত্রে আমার বিপক্ষে যায় তখন তাকে আমরা শত্রু বলি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমাদের মতামত হচ্ছে দুই রকম, একবার বন্ধু আরেকবার শত্রু। তো যাই হোক বন্ধুরা, তো চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নিয়ে ছিনিমিনি খেলছে, এই ছিনিমিনির মধ্যে আমরা গরিবী রাষ্ট্র পড়ে গেছি। এখন আমাদের বিশ্বাস যে আমাদের যারা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতিতে আসবেন, যারা ক্ষমতায় বসবেন নির্বাচনের পর, তারা দেশের স্বার্থকেই প্রধান করে দেখবেন,
তারা ব্যক্তির স্বার্থকে বা তাদের নিজস্ব দলের স্বার্থে না গিয়ে দেশের স্বার্থে কাজ করবেন। বিগত সরকারের সময় আমরা দেখেছি তারা দেশকে ত্যাগ করে তারা মূলত তাদের নিজস্ব দলকে বাঁচানোর জন্য তারা বিভিন্ন চুক্তি করেছে। তো বাংলাদেশের যদি ভবিষ্যৎ নির্বাচিত জনপ্রতিনিধিরা তারও যদি ভবিষ্যতে এমন করে দেশের চিন্তা বাদ দিয়ে তারা দলের চিন্তা করে বা ব্যক্তি চিন্তা করে, তাহলে আসলে আমাদের জনগণ, আমরা নিরীহ জনগণ যারা আছি, তাদের অবস্থার উন্নতি কখনোই সম্ভব না। তো বন্ধুরা, আমি তারপরও আশাবাদী বাংলাদেশের সামনে যারা দেশ চালাবেন তারা ভালো হবেন, সততা ইমানদারির সাথে এবং দেশপ্রেম নিয়ে তারা রাষ্ট্র চালাবেন। চীন কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা চোখে চোখ রেখে আগাবেন, সুন্দর মতো চুক্তিগুলো করবেন। তো সেই আশা ব্যক্ত করে বন্ধু আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার দেশটার জন্য একটু দোয়া রাখবেন। আর বন্ধুরা, যদি পারেন আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। খুব কষ্ট হয় ভিডিওগুলো বানাতে, অনেক অ্যানালাইসিস করতে হয়। যদি পারেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।